13 নভেম্বর 2025 ঘড়ির কাঁটায় রাত তখন 8টা বাজে। ঢাকার হাইকোর্ট সংলগ্ন এলাকা জাতীয় ঈদগাহর 4 নম্বর গেটের পাশে দুটি বড় নীল রঙের প্লাস্টিক ড্রাম পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পড়ে থাকা দুটি নীল ড্রাম তখনও কেউ স্পর্শ করেননি, কিন্তু ড্রাম থেকে এক ধরনের উৎকট কষানি গন্ধ বেরোচ্ছিল। ব্যাপারটি লক্ষ্য করেন এক রিকশা চালক। মুহূর্তের মধ্যেই সেখানে জটলা পেকে যায়। মানুষের মনে সন্দেহ জাগে ড্রামের ভেতরে কোনো অবৈধ বা ভয়ঙ্কর কিছু আছে কিনা। উপস্থিত জনতা তখন সরাসরি কেউ ড্রাম খোলার সাহস করেননি। ওই এলাকায় টহলরত পুলিশ সদস্যদের খবর দেওয়া হয়, কিন্তু টহলরত পুলিশ যখন ড্রামের মুখটা খুলল, পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। চালের কুড়ার স্তূপ সরাতেই বেরিয়ে এলো সযত্নে পলিথিনে মোড়ানো ছোট ছোট প্যাকেট। একটি প্যাকেটে মানুষের কাটা হাতের আঙুল, তো অন্যটিতে মানুষের পায়ের হাড়। একে একে বের করা হলো মোট 26টি টুকরো। মাথা থেকে পা পর্যন্ত প্রতিটি জয়েন্ট থেকে হাড় আলাদা করা। উপস্থিত পুলিশ কর্মকর্তারা বলে, এমন নিখুঁত ও নৃশংসভাবে শরীর টুকরো করার দৃশ্য তারা আগে কখনো দেখেননি। শহরের মাঝখানে কেউ একজন একটা আস্ত মানুষকে নিখুঁত জ্যামিতিক হারে টুকরো করেছে, কিন্তু এই মানুষটাকে আর কেনই বা তাকে এভাবে 26 টুকরো করে খুন করা হলো? এই রহস্যর জট নিয়েই কেস ফাইলের আজকের এই পর্ব। একটু আগেই বলেছি, পুলিশ হাইকোর্ট এলাকা থেকে 26 টুকরো করা মরদেহটি উদ্ধার করে ঠিকই, তবে ঘাতক ভিকটিমের মাথা ও চেহারা এতটাই বিকৃত করে দিয়েছিল যে পরিচয় পাওয়ার মতো কোনো দৃশ্যমান উপায় তখন আর অবশিষ্ট ছিল না। পুলিশের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলেই লাশের হাতের খণ্ডিত অংশ থেকে আঙুলের ছাপ সংগ্রহ করে। এই ছাপটি তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনের এনআইডি সার্ভারের সাথে মিলিয়ে দেখা হয়। কয়েক মিনিটের মধ্যেই ডাটাবেজে থাকা তথ্যের সাথে আঙুলের ছাপ মিলে যায়। তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। নিহতের নাম আশরাফুল হক, বয়স 42, বাড়ি রংপুরের বদরগঞ্জে। পুলিশ সাথে সাথে বদরগঞ্জ থানায় যোগাযোগ করে এবং জানতে পারে আশরাফুল গত 2 দিন ধরে নিখোঁজ। আশরাফুলের ফোনের কল রেকর্ড বিশ্লেষণ করে পুলিশ আরও একটি চাঞ্চল্যকর তথ্য পায়। নিখোঁজ হওয়ার আগে তার সবচেয়ে বেশি কথা হয়েছে শামীমা নামে এক নারীর সাথে। অন্যদিকে তদন্তে জানা যায় আশরাফুল হক ঢাকায় এসেছিলেন তার বাল্যকালের বন্ধু জরেজুলের সাথে, কিন্তু জরেজুলের সাথে কন্ট্যাক্ট করতে গেলে জরেজুলের ফোনও তখন বন্ধ দেখায়। তবে কি জরেজুল খুন করল আশরাফুলকে? পুলিশের সন্দেহ জরেজুলের উপর গিয়ে পড়ে। ড্রাম যেখানে পাওয়া গিয়েছিল, পুলিশ সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে এবং একটি সিএনজি অটোরিকশা শনাক্ত করতে সক্ষম হয়। চালককে খুঁজে বের করার পর সে জানায় ড্রামগুলো শনির আকরার নূরপুর এলাকার একটি বাসা থেকে তুলেছিল। ওই চালক পুলিশের কাছে আরও সাক্ষ্য দেয় যে একজন বোরকা পরা নারী এবং একজন পুরুষ ড্রামগুলো ঘরের আসবাবপত্র পরিবহন করবে বলে ভাড়া করে এবং আমি তাদের হাইকোর্ট সংলগ্ন ঈদগাহর 4 নম্বর গেটে নামিয়ে দিই। তবে কি খুনটা ওই বাসা থেকেই করা হয়েছে? প্রাথমিক সন্দেহ, কিন্তু এখন সেদিকেই দানা বাঁধছে। পুলিশ সাথে সাথে শনির আকরার সেই ফ্ল্যাটটি খুঁজে বের করে। পরের দিন পুলিশ যখন শনির আকরার সেই ভাড়া করা ফ্ল্যাটে পৌঁছায়, তখন সেটি ছিল বাইরে থেকে তালাবদ্ধ। ভেতরে ঢুকেই দেখা যায় পুরো ঘরটি ঝকঝকে পরিষ্কার। তবে ডিবির ফরেনসিক টিম সেখানে লুমিনল টেস্ট করতেই বেরিয়ে আসে আসল চিত্র। বাথরুমের টাইলসের ফাঁকে আর বেসিনের নিচেই রক্তের অস্তিত্ব ধরা পড়ে। এমনকি সেখানে হাড়ের কিছু ক্ষুদ্র কণাও পাওয়া যায়। এর মাধ্যমেই পুলিশ নিশ্চিত হয় যে এই ফ্ল্যাটেই আশরাফুলকে হত্যা করে 26 টুকরো করা হয়েছিল। তদন্তের জালে এবার সত্যটা বেরিয়ে আসতে শুরু করেছে। পুলিশ এখন অনেকটাই নিশ্চিত যে কাদের হাতে খুন হয়েছিল ব্যবসায়ী আশরাফুল। প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় যে অভিযুক্ত 2 জনই কুমিল্লার দিকে আত্মগোপন করেছে। এরপর 14 নভেম্বর ডিবির একটি চৌকস দল
কুমিল্লার দাউদকান্দি থেকে জরেজুলকে এবং র্যাব শামীমাকে লাকসাম থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ভিকটিম আশরাফুলের মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা সরঞ্জামটি উদ্ধার করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন খুন করা হলো আশরাফুলকে? কি এমন ঘটেছিল যে একজন মানুষকে পৈশাচিক দায়দায় 26টি টুকরো করতে হলো? কেসের এই পর্যায়ে এসে একটু নড়ে চড়ে বসতে হয়, কারণ এখন যে সত্যটা সামনে আসবে তা আপনাকে মানসিকভাবে নাড়িয়ে দেবে। আশরাফুলের বাল্যকালের বন্ধু ছিল জরেজুল ইসলাম, একই গ্রামের ছেলে, যিনি মালয়েশিয়ায় প্রবাসী জীবনযাপন করতেন, মাঝে মধ্যে দেশেও ফিরতেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন নতুন পরিচয় গড়ে তুলতেন। তিন বছর আগে বিগো লাইভ অ্যাপে জরেজুলের পরিচয় হয় কুমিল্লার এক প্রবাসীর স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে। শামীমা 2 সন্তান নিয়ে কুমিল্লায় থাকতেন। স্বামী বিদেশ থাকায় তার জীবনটা একাকীই কাটছিল, আর এই পরিচয়টা ধীরে ধীরে এক অবৈধ সম্পর্কে রূপ নেয়। জরেজুল দেশে এসে শামীমার সঙ্গে সময় কাটাতেন। দেশে ফিরে জরেজুল শামীমাকে জানায় তার এক বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের মাধ্যমে 10 লাখ টাকা আদায় করা সম্ভব, যা থেকে জরেজুল 7 লাখ টাকা এবং শামীমা 3 লাখ টাকা ভাগ করে নেবে। উক্ত পরিকল্পনা অনুযায়ী শামীমা ভিকটিম আশরাফুল ইসলামের সাথে এই হত্যাকাণ্ডের ঠিক 1 মাস আগে থেকে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করে এবং তাকে আকৃষ্ট করার চেষ্টা অব্যাহত রাখে। নিয়মিত অডিও এবং ভিডিও কল চলতে থাকে তাদের মধ্যে। শামীমার দেওয়া তথ্যমতে 11 নভেম্বর 2025 রাত 8টায় জরেজ ভিকটিম আশরাফুলকে নিয়ে ঢাকায় রওনা করেন এবং ফোন করে শামীমাকে কুমিল্লা থেকে ঢাকায় নিয়ে আসেন। 12 নভেম্বর তারা শনিরাকড়ার নূরপুর এলাকায় 7,500 টাকা দিয়ে একটি ভাড়া বাসায় 3 জনই একত্রে ওঠেন। রংপুর থেকে ঢাকায় আসার পূর্বেই জরেজুল শামীমাকে জানায় সে যেন আশরাফুলের সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ধারণ করে, যাতে সেই ভিডিও দেখিয়ে 10 লাখ টাকা আদায় করা যায়। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে মাল্টার শরবতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে হালকা অচেতন করা হয়, যাতে বাইরে থেকে জরেজুল অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করলে সে যেন বুঝতে না পারে। কথা মতো ওই অশ্লীল ভিডিওগুলো ধারণ করে তারা পরবর্তীতে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। শামীমার দেওয়া তথ্যমতে 12 নভেম্বর দুপুরে আশরাফুল যখন পুরোপুরি অচেতন হয়ে পড়ে, তখন জরেজুল তার হাত দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং মুখে কস্টেপ দিয়ে আটকিয়ে দেয়। জরেজুল এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে অচেতন আশরাফুলকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে। আঘাতে এবং মুখ বন্ধ থাকায় শ্বাস নিতে না পেরে ঘটনাস্থলেই ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন। আশ্চর্যের বিষয়, একই ঘরে জরেজুল এবং শামীমা সেই লাশের সাথেই রাত্রি যাপন করেন। লাশটি ঘরে পড়ে থাকা অবস্থায় জরেজুল আর শামীমা স্বাভাবিকভাবে রাতের খাবারও খেয়েছিল এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল। তারপর তারা লাশটা টুকরো টুকরো করে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেন। লাশ গুম করার জন্য জরেজুল বাজার থেকে একটি বড় চাপাতি এবং 2টো নীল ড্রাম কিনে নিয়ে আসে। সেই অনুযায়ী বুধবার রাতে চাপাতি দিয়ে লাশকে 26টি টুকরো করেন। শরীরের প্রতিটি জয়েন্ট থেকে হাড় আলাদা করা হয়, যাতে ছোট ছোট প্যাকেটে ভরা যায়। প্যাকেটের ভেতরে চালের কুড়া ও লবণ দেওয়া হয় যাতে পচন দেরিতে হয় এবং গন্ধ না ছড়ায়। এরপর টুকরো লাশকে 2টি নীল রঙের ড্রামে ভরে রাখেন। সিসিটিভি ফুটেজ অনুযায়ী পরের দিন দুপুর 2:43 তারা সিএনজি ভাড়া করে ড্রাম নিয়ে রওনা হন। 3:13 হাইকোর্ট মাজার গেটের নিকট আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখে ড্রাম দুটি রাস্তার পাশে একটি বড় গাছের নিচেই ফেলে রেখে তারা সায়দাবাদের উদ্দেশ্যে রওনা হন। সায়দাবাদে যাওয়ার পর জরেজ শামীমাকে কুমিল্লায় চলে যেতে বলেন এবং নিজে রংপুর চলে যাবে বলে শামীমাকে জানায়।